সদ্যজাতর মৃত্যু, তার দেহ তুলে দেওয়া হয় আর এক পরিবারের হাতে। চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে। শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা। হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম, অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন। সেদিনই তার ছেলে হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? অভিযোগ, শিশু চুরি করা হয়েছে। এড়িয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার। আরামবাগ থানায় অভিযোগ জানায়। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না, মাথার ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার? আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথার ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়েছি। জসমিনার পরিবারের দাবি, জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁরা শিশুটিকে দেখেও আসেন। পরিবারের দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে। জসমিনার ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু। পরিবারের দাবি, তাঁদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে, আমরা তো এখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি। কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? এদিকে চাঞ্চল্যকর দাবি শাহ পরিবারেরও। তাঁদের বক্তব্য, মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয়। তাঁদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে তাঁরা শেষকৃত্য করেন। বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়। বলা হয় তাঁদের শিশু জীবিত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে। বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বসত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলে? আমরা খবর দিয়ে দিয়েছি। আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে সে নেই। ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে আবার। সদ্যজাত শিশুর মৃত্যু, কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এড়িয়ে ধোঁয়াশা। জসমিনার পরিবারের দাবি, তাদের সন্তান জীবিত রয়েছে। অভিযোগ, সদ্যজাতকে চুরি করা হয়েছে। এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। হুগলি থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের অভিযোগ শিশু চুরি করা হয়েছে। একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আর এই ধোঁয়াশা কাটাতেই এবার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ। আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ, এক পরিবারের সদ্যজাতর মৃত্যু। সদ্যজাতর দেহ অন্য পরিবারের হাতে। ডঙ্গল এলাকার কবর থেকে তোলা হলো শিশুর দেহ। মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের। আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট না, যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয়, আর যতক্ষণ না ভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে, ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট হব না। আমরা চাই এর বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক। প্রশাসনও কিন্তু আমাদেরকে ঠিক মতন সুযোগ সুবিধে কিচ্ছু দেয়নি। প্রশাসন যদি এসে ডাক্তারকে চাপ দিত, জীবিত বাচ্চাটাকে বাইরে বার করতো, আমাদের সামনে বার করতো, এইসব নিয়ে এত কিছু ঘাটা হতো না। প্রশাসন জেনে বাচ্চাগুলোকে এরকম সাইড করা হয়েছে। আমরা এখন টেস্ট হবে, টেস্টের ওপর ভরসা করে আছি। বোলপুরের নবনালন্দা স্কুলে অভিভাবক বিক্ষোভ। রড দিয়ে 7ম শ্রেণীর 2 ছাত্রকে মারধরের অভিযোগ। 3 দিন আগে 2 ছাত্রকে মার ভূগোলের শিক্ষকের। প্রতিবাদে গতকাল স্কুলে বিক্ষোভ। অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ। সিসি ক্যামেরা দেখে ব্যবস্থার আশ্বাস প্রধান শিক্ষকের।
খেলছিলাম, হঠাৎ করে ডেকে নিয়ে গেল একটা স্যার। প্রথমে বললো চর মারতে, দিয়ে আমরা এমনি আস্তে আস্তে মারলাম। দিয়ে স্যার বললো ডেমো দেখাচ্ছি, দিয়ে ডেমো দেখালো, তো তখন আমাদের মারলো এরকম করে, গালে চর মারলো। তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আমাকে আর বন্ধুকে। ক্লাসে কেউ ছিল না, এমনি ঠেলাঠেলি করছিলাম, অল্প অল্প আস্তে আস্তে না উপরে গেলাম, তখন মারতে লাগলো স্টিলের রডে আর চর মেরে মারলো। প্রথমে বললো যে দুজনকে চর মার, যখন আস্তে আস্তে মারছে তখন জোরে, এমন জোরে মেরেছে ওর বমি হয়ে গেছে। আমি জানতে চাই যে এরকম ভাবে মারার কিছু, যদি ওরা দুষ্টুমি করে থাকে, এবং কি দুষ্টুমি না, হাসাহাসি করেছে ক্লাসরুমে, তো হাসাহাসি করেছে বলে যদি এরকম ভাবে মারে তো এটা একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, যে এরকম ভাবে রডে করে ফেলে মেরেছে। তো বড় একটা স্টিলের রডে করে যে মারতে পারে বাচ্চাদের, ওরা মায়া মমতা নেই বাচ্চার উপরে। আমার সন্তানকে আমি পাঠিয়েছি বাচ্চাদের পাঠাচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য, সেখানে এরকম রডে করে ফেলে কেউ মারতে পারে। এটা ভুল, রড দিয়ে কোনোভাবে ওকে বিট করা হয়নি। দুজন মিলে বদমাশি করছিল, নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল। সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে, আমি সেই মতো ওদেরকে বকাঝকা করি। বকাঝকা করাকালীন হাসে, এবং হাসাকালীন আমি যখন আবার বকাঝকা করি তখন আমাকে গালি দেয়, এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে। আমি বাধ্য হয়েছি তখন ওকে আরো মানে শাস্তি দেওয়ার জন্য। স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই? আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন, আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটার্ন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি এরকম পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব, এবং যা রিটার্ন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নেবেন। পুরসভা এলাকায় বাড়ি, অথচ দীর্ঘদিন জলের কষ্ট। উত্তর হাওড়ার সেই সমস্যাই এবার মেটার পথে। চলছে জল প্রকল্পের কাজ, মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট, আর এর জন্য খরচ প্রায় 280 কোটি টাকা। সৌজন্যে কেএমডিএ। বাড়ি বাড়ি জল দেয় পুরসভা, কিন্তু উত্তর হাওড়ায় অন্য ছবি। দীর্ঘদিনের জল কষ্ট, অভিযোগ কোনোদিন কল থেকে জল পড়ে, কোনোদিন পড়ে না। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। নতুন জল প্রকল্পের জন্য 280 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কাজও শুরু করে কেএমডিএ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থেকে তোলা হবে গঙ্গার জল, পাইপে করে সেই জল পৌঁছবে সত্যবালা এলাকায়। সেখানেই প্রতিদিন 5,67,00,000 লিটার জল পরিশ্রুত করা হবে, তারপর বাড়ি বাড়ি যাবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট। ইতিমধ্যেই গোলাবাড়ি থেকে 15 কিলোমিটার জলের পাইপ বসানো হয়ে গিয়েছে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে, সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। হাওড়া পুরসভায় 50টি ওয়ার্ড, এর মধ্যে উত্তর হাওড়ায় 14টি। স্থানীয়দের আশা, নতুন জল প্রকল্প চালু হয়ে গেলে আর হাওড়া পুরসভার জলের জন্য অপেক্ষা করতে হবে না। দিনে খাবার জল মিলবে 3 বার। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরে থেকে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আগে জল যদি একদিন আসতো 3 দিন আসতো না, এখন এটা করা মানে সবসময় জল থাকবে। সুবিধা তো অনেকই হবে। আগে যেটা আমাদের অসুবিধে ছিল, 4 দিন 5 দিন 7 দিন করে আমরা জল পেতাম না, বাইরে থেকে আমাদের জল কিনা হতো, এবং বিধায়ক বা আমাদের এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে উনি জল আমাদের এনে ব্যবহার করতে দিত। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল, আর আগামী গরমকালেই এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আসছি পরের খবরে।
কোথাও বাড়ির উঠোনে হাতি, কোথাও খাঁচাবন্দি চিতা, কোথাও বাড়ির সামনে বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের মনে আতঙ্ক। বাড়ির উঠোনে হাতি, দরজার সামনে ঘোরাফেরা করছে। জলপাইগুড়ির নাগরাকাটা, এখানে ডায়না জঙ্গল লাগোয়া লোকসান ভুট্টা বাড়ি বস্তি। এই এলাকার বাসিন্দা গণেশ ছেত্রী। বৃহস্পতিবার ভোরে তার বাড়ির উঠোনে হাতি চলে আসে। কোনো ক্ষয়ক্ষতি করেনি, কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যায়। বন দফতরের এক আধিকারিকের বক্তব্য, হাতিটির গলায় রেডিও কলার রয়েছে। গতিবিধির ওপর নজরদারি চলছে। আলিপুরদুয়ারের বীরপাড়া ডিমডিমা চা বাগান। এদিন এই চা বাগান থেকে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করে বন দফতর। ডিমডিমা চা বাগানের কাছেই জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়ার প্রাণ তোরসার চর। 4 অক্টোবরের দুর্যোগের তছনছ। ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা নদীর জলে লন্ডভন্ড। ডলোমাইট মেশা জল ঢুকে যায় বনাঞ্চলে। কালো হয়ে যায় গাছপালা, ক্ষতি হয়। সেখানে ফিরছে সবুজ, উঠছে নতুন গাছ, বাড়ছে বন্য প্রাণের আনাগোনা। দেখা যাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যের সেই যে ঘাস জমি, সেটা আবার জেগে উঠছে। যে গন্ডার, হাতি, বাইসন সহ অন্যান্য প্রাণীরা বিধ্বংসী বন্যায় যে গৃহহীন হয়েছিল, এই বাস্তুতন্ত্র পুনরায় ফিরে পাওয়াতে তাদের স্বাভাবিক বাসস্থান আবার জেগে উঠছে। এটা একটি আনন্দের খবর। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানকার মইপিঠে বাঘের ভয়। বৃহস্পতিবার কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয়রা। এই এলাকাতেই বছরখানেক আগে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। একই এলাকায় ফের বাঘের পায়ের ছাপ। এতে স্থানীয়দের মনে আতঙ্ক। গোয়াল থেকে ছাগল বার করেছি, বাঁধে যখন আছি তখন দেখি না বাঘের পায়ের ছাপ। পুরো আমাদের বাড়ি সোজা করে বাড়ির খানিকটা দূরে রাস্তা অবধি উঠে এসেছিল। বন দফতর জানিয়েছে, সুন্দরবনের দিক থেকে বাঘটি গ্রামে ঢুকেছিল, জঙ্গলে ফিরে গিয়েছে। নিউজ 18 বাংলা।